বছর চারেক আগে এক বোন মারা গেলেন তার প্রথম সন্তান লাভের 4 দিনের মাথায়। 40 দিন না যেতেই তার রেখে যাওয়া গোছানো সংসারে নতুন বউ আসলো স্বামীর। আর মাহারা বাচ্চাটা নানা বাড়ির কানাঘুষা খেয়ে বেঁচে আছে। তবে তার বাবার নতুন সংসারে 2 ভাই বোন ভালোই বাবার আদরে মানুষ হচ্ছে। এক খালাম্মার বৌমার বাচ্চা হচ্ছে না আজ 5 বছর। প্রতিদিন বিকেলে দেখতাম ছেলেটা তার বউ নিয়ে ছাদে এসে হাঁটাহাঁটি করত। কখনো কখনো বউকে কবিতাও আবৃত্তি করে শোনাতো। মাথায় টুপি, গাল ভর্তি দাড়ি আর টাকনুর উপরে পাজামা পরা সুন্নাতি লেবাসের ছেলেটা ফাঁকফু করে নতুন বউ খুঁজে বেড়াতে পারে তা কাক পক্ষীতেও টের পাবে না কখনো। খালাম্মা আমাকে মাঝে মাঝে দেখা হলেই ও মা এ মা বলে বউয়ের নামে 2-4 বাক্য গীবত শুনিয়ে দিতেন। বংশের বাতি দিতে পারবে না এমন বউ কি কখনো ভালো হয় আমাদের চোখে? বেশি না, মাত্র কয়েকটা টাকা কাবিন। ভালো মেয়ে পেলেই ছেলেকে বিয়ে দিয়ে দেব, ওরে তালাক দিয়ে দেবে। সমস্যা তো আমার ছেলের না। কাছের এক চাচিকে দেখেছি, স্বামী মারা গেছে 17 বছর আগে, 3 সন্তান রেখে। ছোট ছোট বাচ্চাদের নিয়ে যুদ্ধ করে মানুষ করলেন, বিয়ে দিলেন। নিজের যৌবন জীবন ভুলে গিয়ে মৃত স্বামীর রেখে যাওয়া সন্তানদের নিয়ে কাটিয়ে দিলেন। 10-12 বছর সুন্দর সংসার করলেন, 2টা ফুটফুটে বাচ্চাও আছে। তবে অফিস কলিগের রূপে দিশেহারা হয়ে বউকে তালাক দিয়ে দিলেন, কারণ বউটা কখনো প্রেমিকা হতে পারেনি। আর বাচ্চা তো উটকো ঝামেলা। পরপর 2টা মেয়ে হওয়ার পরেও তৃতীয়বার সন্তান সম্ভবা স্ত্রীকে স্বামী হুঁশিয়ারি দিল, এবারও যদি মেয়ে হয় তাহলে আমি আবার বিয়ে করব। অতঃপর মেয়ে হওয়ার পরে সত্যি সত্যি সে লোক নতুন বিয়ে করলো, সাথে আগের বউ বাচ্চার সাথেও সম্পর্ক শেষ। কিছুদিন আগে আমার এক বান্ধবী মারা গেল। 7-8 বছরের বন্ধুত্ব আমাদের। সে মারা যাওয়ার পর থেকে আমার রাতে ঘুম হয় না। বিছানায় পিঠ আর বালিশ মাথা লাগানোর সাথেই মনে পড়ে সে কিভাবে আছে মাটির ঘরে। বাচ্চা কাচ্চা নেই, তবে 3-4 বছর সংসার ছিল তার। শুনেছি সে মারা যাওয়ার পরে তার স্বামী আমার বান্ধবীর পরিবারের সঙ্গে আর কোনো দিন যোগাযোগ করেননি। এক বান্ধবীর বিয়ের 2 বছর পরে শাশুড়ির আপত্তিতে তালাক হয়ে গেল। মেয়ের কোনো দোষ না, তবে শাশুড়ির পছন্দ মতো হয়নি বউ, তাই তালাক করিয়ে নিল। অতঃপর পছন্দ মতো মেয়ের সাথে আবার ছেলেকে বিয়ে দিলেন। এরকম আরও কত কত ঘটনা জীবনে জীবনে। এখানে যে ভালোবাসার কথা মানুষ বলে, যে মনের মানুষের কথা মানুষ বলে, আদতে মনেরও তো কোনো মন থাকে না। মনের কথায় মন থাকে না, প্রেম থাকে না, ভালোবাসা থাকে না। এই যে জীবন সংসার, এর কেন্দ্রে বাচ্চা থাকে, প্রেমিকা থাকে, বউ থাকে, ঘর থাকে, বর থাকে, সমাজ থাকে, রাষ্ট্র থাকে। কিন্তু বউটা কখনো পার্মানেন্ট জীবনসঙ্গী হতে পারে না, ফাইনাল ডেস্টিনেশন হয়ে উঠতে পারে না। পুরুষ মনে কখনো মনের মানুষ থাকে না, কারণ তাদের মন মরীচিকার চেয়ে দ্রুত বিলীন হয়ে যায়। পৃথিবীতে বহু পুরুষ দেখবেন দেবদাস হয়ে চিরকুমার থাকলেও হাতে গোনা 2-1 বিপত্নিক পুরুষের দেখা মিলে, যারা তাদের প্রিয়তমা স্ত্রীর জন্য দ্বিতীয় কাউকে জীবনে জায়গা দেয়নি। তাই স্বামীদের প্রেমিকের উপমায় মানায় না। এদের বাচ্চা না হলে বউ লাগে, বউ মরলেও বউ লাগে, বাচ্চার সংখ্যায় গরমিল হলেও বউ লাগে। বাচ্চার জন্য বউ ছেড়ে দেয়, বউয়ের জন্য বাচ্চা ছেড়ে দেয়, প্রেমিকার জন্য বউ ছেড়ে দেয়, আবার বউ বাচ্চাকে একসাথে ছেড়ে দেয়। আসলে এরা কি রাখে, কি ছাড়ে, কেন ছাড়ে তারা নিজেরাও জানে না। কিন্তু অন্ধ চোখেও আপনি একজন ডিভোর্সি নারীকে পাবেন যে তার বাচ্চার জন্য দ্বিতীয় বিয়ে করেননি। বিধবা নারীকে দেখবেন যে স্বামীকে কাফনের কাপড় জড়ানোর পর থেকে কখনো রঙিন শাড়ি পরে গায়ে দেয়নি। সন্তান জন্মদানে অক্ষম স্বামীর সাথে দিব্যি সংসার করে যাচ্ছে আপত্তিহীন। মা হওয়ার অজুহাতে ছেড়ে চলে যায়নি। কানা খোড়া স্বামীর ঘরে একবেলা খেয়ে না খেয়েও দিব্যি আপোষী। আমার এক পরিচিত আন্টিকে একবার সাক্ষাতে বললাম, আপনি তো একা থাকেন সব সময়, কিছুদিন আমার কাছে এসে থেকে যান না। তিনি নির্লিপ্ত কণ্ঠে উত্তর দিলেন, না রে মা, তোমার আঙ্কেল মারা যাওয়ার পর থেকে আমার নিজের বাপের বাড়িতে গিয়েও এক রাত থাকতে ইচ্ছে করে না। আমার এই জায়গাটাই সব, এখানেই ভালো আছি যতদিন বাঁচি। আমি আমার শাশুড়িকে দেখেছি। আমার শ্বশুর বিছানার যে পাশে ইন্তেকাল করেছেন, আমার শাশুড়ি আজও ওই পাশে ঘুমায়, কাউকে শুতে দেয় না ওই জায়গায়। আমি ভাবি, এমন করে কেন পুরুষ বাঁচে না? কেবল একজনের জন্যই কেন থেকে যেতে পারে না? আমার মাঝে মাঝে বড্ড বেশি ভয় হয়, খুব কষ্ট লাগে।
মাঝে মাঝে মনে হয় আমার এই সুন্দর সংসার ছেড়ে যদি এখন আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যাই, আমার সংসারেরই আমার সন্তান পর হয়ে যাবে। আল্লাহ তুমি ভালো রাখো আমাদের সকলকে। আসসালামু আলাইকুম, কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন এবং পরিবার পরিজনদের নিয়ে নিরাপদেই আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। চলে এসেছি নতুন দিনের আরও একটা নতুন লাইফস্টাইল ব্লগ ভিডিও নিয়ে। অনেক দিন হয়ে যায় আপনাদের সাথে গল্প শেয়ার করা হয় না। করব করব করেও না সময় করে উঠতে পারছি না। খুব ইচ্ছে হচ্ছিল একটা গল্প আপনাদের সাথে শেয়ার করি। আমার কত কত ভালোবাসার প্রিয় আপুরা আছেন যারা আমার গল্প শুনতে অনেক বেশি পছন্দ করেন। তারা হয়তোবা আমার গল্প বলাটা ভুলেই গিয়েছেন। আমি যে গল্প বলতে পারি সেটা হয়তোবা তারা এখন ভুলেই গিয়েছেন। তাই ভাবলাম ভুলে গেলে তো চলবে না, আপনাদের সাথে একটা গল্প শেয়ার করি। গল্প শেয়ার করতে করতে কিন্তু সকালে ব্রেকফাস্ট তৈরি করে নিয়েছি। আজকে সকালে রুটি বানিয়েছি, সেই সাথে একটু সুজির হালুয়া করেছি, ডিম পোস্ট করে দিয়েছি। সকাল সকাল শ্বশুর মশাইকে আগে খাবারটা দিয়ে দিয়েছি। এর পরবর্তীতে কিন্তু আমরা সবাই ব্রেকফাস্ট করে নিয়েছি। আর এখন প্রায় 12টা বা 12:30টার মতো হবে। তো ব্রেকফাস্ট শেষ করে ঘরের আরও কিছু টুকিটাকি কাজকর্ম ছিল, সব কিছু সেরে নিয়ে আনবক্সিংয়ে বসে গিয়েছি। তো ছোটো ভাই গিয়েছিল কক্সবাজার। ছোটো ভাইকে গ্রাম থেকে ঢাকা আসতে বলেছিলাম, আপনাদের ভাইয়ার বিজনেসের কারণে একটু ব্যস্ত সময় পার করছে, একা একা সব কিছু সামলে উঠতে পারছিল না। তো সেই কারণে শ্বশুর মশাই এসেছেন আর পাশাপাশি ছোটো ভাইও এসেছে। তো ও আবার কিছুদিন থেকে কক্সবাজার গিয়েছিল, ওর ফ্রেন্ডরা সবাই যাবে, বায়না ধরলো যে আমিও একটু যেতে চাই ওদের সাথে। তো নিষেধ করিনি, বললাম যে ঠিক আছে ঘুরে আসুক গিয়ে। তো যাওয়ার সময় আপনাদের ভাইয়া আবার বলল তোমার শুটকি লাগবে না। ও তো সেন্ট মার্টিন থেকে অনেকগুলো শুটকি নিয়ে এসেছিল, আপনারা তো সবাই জানেন, তবে সেন্ট মার্টিনের শুটকিগুলো খুব বেশি একটা ভালো হয় না। তো তারপরেও ও যখন গেল ওর কাছে টাকা দিয়ে দিয়েছি, বলেছে যে আমার জন্য শুটকি নিয়ে আসবি, এবার ভালো দেখে লইট্টা শুটকি নিয়ে আসবি। সে 1 কেজি লইট্টা শুটকি নিয়ে এসেছে। আর প্রথমে আনবক্সিং করেছিলাম, আর রাইমার জন্য হচ্ছে 2টা মালা, একটা ব্রেসলেট নিয়ে এসেছে, আর কিছু বার্মিস আচার নিয়ে এসেছে, যেটা কিনা কক্সবাজার সেন্ট মার্টিন গেলে সবাই নিয়ে আসে। তো সেগুলো সব কিছু গুছিয়ে রেখে দিয়েছি। আর আমি সব সময় শুটকিগুলোকে ডিপ ফ্রিজে সংরক্ষণ করি, এইভাবে এখন রেখে দেব। পরবর্তীতে যখন খাবো তখন বের করে নিয়ে কেটে কুটে পরিষ্কার করে ধুয়ে রান্না করলেই কিন্তু হয়ে যাবে। তো যাই হোক, সবগুলো শুটকি রেখে দেওয়ার পর এখন আমি আবার এই যে দেখতে পাচ্ছেন, এখানে গতকাল আমি 3 লিটার দুধ রেখেছিলাম। আমি যে দুধওয়ালা কাকার কাছ থেকে আর কি দুধটা রোজ করি, ওই কাকার কাছ থেকে একসাথে 3 লিটার দুধ রেখেছি। সেই দুধটাকে এখন আমি জাল করে নিচ্ছি। সামনে যেহেতু কোরবানি চলে আসছে, ভাবছি ঈদ উপলক্ষে একটু ঘি তৈরি করব। তো সেইটারই প্রিপারেশন চলছে। তো এইটার আপনাদের সাথে এখন আমি শেয়ার করছি না। দুধটা জাল করে একদম অর্ধেক করে নেব। অর্ধেক করে নিয়ে তারপর হচ্ছে আমি ভালোভাবে একটু ঠান্ডা করে এখন আমি ফ্রিজে রেখে দেব। এটার ফুল প্রসেসটা আমি আমার কুকিং চ্যানেলে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি তখন আপনারা দেখতে পাবেন আমি কিভাবে করে একদম সরাসরি দুধ থেকে ঘি তৈরি করি। এরপর দুপুরে রান্নাবান্নায় চলে এসেছি। এর ফাঁকেও কিন্তু টুকিটাকি অনেক কাজ করেছি। আসলে কাজ তো অনেক কাজ থাকে, সংসারের কাজের তো কোনো শেষ নেই, একটার পর একটা কাজ করতেই থাকি। আর সব কিছু ক্যামেরাবন্দি করাও হয় না, যখন যেটুকু পারি একটু ক্যামেরাবন্দি করে আপনাদের সাথে শেয়ার করার জন্য ট্রাই করি। তো এখানে হচ্ছে আমি পটলের কিছু খোসা নিয়েছিলাম, সেটা সেদ্ধ করে এখন একটু পাটায় বেটে নিচ্ছি, পটলের খোসাটাকে ভর্তা করব। তো আমি কিভাবে করে পটলের খোসা ভর্তা করি সেটা আপনাদের সাথে আমি পুরোটাই এখন শেয়ার করব। আর অন্যদিকে এখানে হচ্ছে রুই মাছের পেটির অংশ ছিল কয়েকটা, সেটা দিয়ে আমি ঢ্যাঁড়স আর বেগুন দিয়েছি, সাথে আরও দিয়েছি কিছুটা পরিমাণ পুঁই শাক। সেগুলো দিয়ে ভালোভাবে একটু পোড়া পোড়া করে নেব, ঝোলটা একদম শুকিয়ে ফেলবো। সেটা রান্নাও বসিয়ে দিয়েছি, ভাতটা রান্না করা আমার হয়ে গেছে। এখন চলুন পটলের খোসা ভর্তার ফুল প্রসেসটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। চুলায় একটা পাত্র বসিয়ে দিয়েছি, এর মধ্যে আমি সামান্য একটু তেল দিয়ে দিলাম। এখন ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি শুকনা মরিচ, এভাবে করে কেটে দিয়ে দিচ্ছি। শুকনা মরিচের ফোড়নটা এভাবে করে দিলে আমার কাছে ভালো লাগে, সুন্দর একটা স্মেল কিন্তু আসে। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরা, আমি এখানে আস্ত জিরা ব্যবহার করছি, 1/2 চা চামচের মতো আস্ত জিরা দিয়ে দিচ্ছি। দিয়ে একদম চিটবিট করে যখন ফুটে উঠবে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে একটু ভেজে নেব।
পেঁয়াজ কুচিটা যখন একটু ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আমি একদম সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, এতে করে খুব সুন্দর একটা কালার আসবে। তো হলুদের গুঁড়াটা দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে এখন এর মধ্যে আমি বেটে রাখা পটলের খোসাগুলো দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু চাইলে একই রকম প্রসেস করে আস্ত পটলগুলো কিন্তু এভাবে সেদ্ধ করে বেটে নিতে পারেন, সেটাও কিন্তু এরকমভাবে ফোড়ন দিয়ে ভর্তা করলে অনেক বেশি মজার হয় খেতে। তো আমি একদম নেড়ে চেড়ে ভাজা ভাজা করে ফেলবো। এভাবে করেই কিন্তু পটলের খোসা ভর্তাটা আমি করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু নামানোর আগে সামান্য পরিমাণ ধনিয়া পাতা কুচি দিতে পারেন, এতে করেও কিন্তু এর টেস্ট অনেক গুণ ভালো আসে। তো ধনিয়া পাতা কুচিটা যেহেতু আমার বাসায় ছিল না, সে কারণে আর ধনিয়া পাতাটা দিতে পারলাম না। তো আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি, লবণ দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে ভেজে আমি ভর্তাটাকে নামিয়ে ফেলবো। তো খুব সহজেই কিন্তু তৈরি করে নেওয়া যায় পটলের খোসা ভর্তাটাকে, খুবই মজার হয় খেতে। আর আমি কিন্তু অন্যরকমভাবেও পটলের খোসাটাকে ভর্তা করে থাকি। সেদ্ধ করার পর পানিটা শুকিয়ে গেলে আমি সাথে সাথে তার মধ্যে একটু তেল দিয়ে দিই, একটু পেঁয়াজ দিয়ে দিই, তারপর হচ্ছে আমি শুকনো মরিচ দিয়ে দিই। একসাথে কিন্তু পটলের খোসাটাকে আমি তেলে ভেজে তারপর পাটায় বেটে নিলে কিন্তু ভর্তাটা তৈরি হয়ে যায়। এখন আমি মাছ ভেজে নেব। মাছ ভাজার জন্য একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে আমি পরিমাণ মতো রান্নার তেল দিয়েছি। আর এখানে দেশ থেকে আনা যে মাছগুলো, সেই মাছগুলোই আর কি ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন মাছে আমি আগেই একটু হলুদ আর লবণ মাখিয়ে রেখেছিলাম। তো এখন হচ্ছে মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি, টমেটো দিয়ে আজকে মাছটাকে ভুনা করে নেব। রেহানা পারভিন আইডি থেকে গত ভিডিওতে আমাকে আপু কমেন্ট করেছে, আপু আমার কিন্তু অনেক খুশি লাগছে, কারণ আমাদের বোন নতুন কিছু করতে যাচ্ছে। আপু আমরা অর্ডার করতে পারবো তো? স্টল কোথায়? আমরা কি কোনো ছাড় পাবো? অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা রইল রেহানা পারভিন আপুকে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। তো আপু জানতে চেয়েছে যে স্টলটা কোথায় আছে, কোনো ছাড় পাবে কি না। আর আপু আমরা অর্ডার করতে পারবো তো? অবশ্যই পারবে আপু। আমার একটা পেজ আমি ওপেন করেছি, যেহেতু বিজনেস স্টার্ট করতে যাচ্ছি আমি, তো পেজ থাকতেই হবে। একটা পেজ আমি অলরেডি ক্রিয়েট করেছি। আমার পেজটার নাম হচ্ছে RM অর্গ্যানিক প্রোডাক্ট। আপনারা সার্চ দিলেই পেয়ে যাবেন। এখন পর্যন্ত পেজের ওরকমভাবে কোনো কাজ আমি করিনি। ইনশাল্লাহ সমস্ত কিছুর সেটআপ নিয়ে তারপর হচ্ছে আমি আমার পেজটাকে শুরু করব, পেজের কাজগুলো আর কি শুরু করব। আর স্টলটা কোথায়? আপু তুমি যেহেতু আমার বাসার আশেপাশেই থাকো, শনির আখড়াতে যেহেতু তুমি থাকো, তুমি অবশ্যই চিনবে আপু। এটা হচ্ছে গ্যাস রোড, জাপানি বাজারের আগে। গ্যাস রোডের ভিতরে একটু ঢুকলেই হচ্ছে বাম সাইডে হচ্ছে আমার স্টলটা আছে। তুমি অবশ্যই এখানে আসবে। আর তুমি বলেছো আমরা কি কোনো ছাড় পাবো? অবশ্যই পাবে আপু। আমার প্রিয় প্রিয় ভালোবাসার যত আপুরা আছে তোমরা কিন্তু অবশ্যই ছাড় পাবে। আর সামনে যেহেতু পবিত্র ঈদুল আজহা, কোরবানির ঈদ আসছে, সে উপলক্ষে তো ছাড়ের ব্যাপারটা থাকবেই। তো অবশ্যই তুমি ভিজিট করবে আপু, অনেক বেশি খুশি হব। আর তুমি যে অনেক বেশি খুশি হয়েছো সেটা শুনেও কিন্তু আমার কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। তো মাছটা ভেজে নিয়েছি, তারপর হচ্ছে অফ ক্যামেরায় আমি কিন্তু মাছটা রান্না করেও ফেলেছি। আর অন্যদিক থেকে পুঁই শাক ভাজি করে নিচ্ছিলাম। তো পুঁই শাকগুলো আমি আগেই সুন্দরভাবে পানি ঝরিয়ে ধুয়ে পানি ঝরিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি, এরপর আমি ফোড়নে দিয়ে দিয়েছি। তো পুঁই শাক ভাজিটাও কিন্তু আমার হয়ে গেছে। তো বিথিস ব্লগস থেকে বিথি আপু আমাকে কমেন্ট করেছে, হানি আপু তোমার জন্য অনেক কিছু পাঠিয়েছে, বিছানার চাদরটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, তোমার শোরুম দেখার অপেক্ষায় রইলাম। অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা আপু। অবশ্যই তোমাদের সাথে আমি শেয়ার করব। এখন তো শেয়ার করতে পারছি না, ইনশাল্লাহ আমি পরবর্তী কোনো ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। তো কথা বলতে বলতে আমার দুপুরে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। আমি এখানে পটল আলু দিয়ে একটা ভাজি করেছি, পটলের খোসা ভর্তা করে নিয়েছি, পুঁই শাক ভাজি করেছি, আর টমেটো দিয়ে মাছ ভুনা করেছি। সেই সাথে এখানে হচ্ছে ঢ্যাঁড়স, বেগুন আর পুঁই শাক দিয়ে আমি রুই মাছটাকে একটু পোড়া পোড়া করে নামিয়ে নিয়েছি। তো এই ছিল আজকে আমাদের দুপুরের খাবার দাবার। তো সব কিছু আমি টেবিলে সাজিয়ে দিই। তো সব কিছু টেবিলে সাজিয়ে রেখে তারপর ছাদে চলে এসেছি। আর এই যে দেখতে পাচ্ছ আমি গ্রাম থেকে হচ্ছে ধনিয়া সরিষা নিয়ে এসেছি, সেগুলো সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে ছাদে রোদ্রে দিয়েছি। আর প্রচণ্ড রকম রোদ উঠেছে, সেই রোদে কিন্তু একদম সুন্দরভাবে আর কি এগুলো সব শুকিয়ে যাবে। আরও এক বস্তা গতকালকে আমি শুকিয়ে সুন্দরভাবে কিন্তু বাসায় নিয়ে রেখেছি, ধনিয়া ছিল। আর সামনে যেহেতু কোরবানির ঈদ আসছে, সেই কারণে মশলা যত টাইপের মশলা আছে সবগুলোই রাখার জন্য ট্রাই করছি। আর শুকনো মরিচ আর হলুদ এগুলো কিন্তু আবার ইনশাল্লাহ আগামীকালকে প্রসেস করব।
আসলে একসাথে তো সব কিছু রেডি করা সম্ভব না, যেহেতু স্টলটা নিয়েও একটু দৌড়দৌড়ি করতে হচ্ছে, আর আমি তো আমার চ্যানেল নিয়েই ব্যস্ত থাকছি, যে কারণে আমি একা সব কিছু করতেও পারছি না। তোমাদের ভাইয়া, আমার শ্বশুর এসেছেন, সেই সাথে আমার ছোট ভাই আছেন, সবাই মিলে মিশেই একসাথে কাজগুলো করে নিচ্ছি। তারপরেও মনে হচ্ছে কোনোভাবেই আর কি করা সম্ভব হচ্ছে না। হুট করে যেহেতু সিদ্ধান্তটা নিয়েছি, তো একটু প্রেশার যাচ্ছে আমাদের। তারপরেও বলবো আলহামদুলিল্লাহ, শুকুর আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের সব কিছু সহজ করে দিয়েছেন। আর সেই সাথে যাদের কথা না বললেই না, সেটা হচ্ছে হানি আপু আর হানি আপুর হাজব্যান্ড। ভাইয়া কিন্তু যথেষ্ট পরিমাণ সাপোর্ট করছেন আপনাদের ভাইয়াকে, কোথা থেকে কোন কোন প্রোডাক্টগুলো আনা যাবে, কোন জায়গাতে গেলে কোন কোন প্রোডাক্টগুলো একদম রিজনেবল প্রাইজের মধ্যে আনতে পারবেন। আর তার পাশাপাশি হচ্ছে ভাইয়া নিজে কিন্তু সাথে থেকে আপনাদের ভাইয়াকে নিয়ে নিয়ে বিভিন্ন জায়গায়, এত ব্যস্ততার মধ্যেও যে আমাদের জন্য সময় বের করছেন, সেই সাথে তো মানসিকভাবে শক্তি জুগিয়ে যাচ্ছেনই সবসময়। হানি আপুর কথা কি বলবো, তিনি মানে প্রতিনিয়ত নামাজ পড়ে আমাদের জন্য দোয়া করছেন। মহান আল্লাহ পাক রাব্বুল আলামিনের কাছে অসংখ্য শুকরিয়া, লাখো কোটি শুকরিয়া যে এত ভালো মনের একটা মানুষের সাথে আমাদের পরিচয় করিয়ে দিয়েছেন। আর সেইটার মাধ্যম হচ্ছে দীপা আপু। দীপা আপুর কথা যতই বলবো কম হয়ে যাবে। দীপা আপুকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি। দীপা আপুর কারণেই হয়তো এত ভালো মনের একটা মানুষের সাথে আমার সম্পর্কটা জুড়ে গিয়েছে, তো সেটা আমি কখনোই অস্বীকার করতে পারবো না। তো ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি। রাইমা রায়ানের টিচার আজকে একটু লেটে এসেছে, আরবি টিচার। তো আরবি টিচার আরবি পড়াচ্ছিল, আর রাইমার হচ্ছে কোরআন খতম হয়ে গিয়েছে, যে কারণে ও শুয়ে আছে পাশে। আর রায়ানের 3 পারার মতো বাকি আছে, তারপরে হচ্ছে ওর কোরআনটাও খতম হয়ে যাবে। তো রায়ান একা একা পড়তে গেলে খুব বেশি বিরক্ত করে, বায়না করে অনেকটা। তো যে কারণে হচ্ছে মিস ওকে অনেকভাবে বুঝিয়ে শুনিয়ে তারপরে হচ্ছে পড়াতে হয় আর কি, প্রতিনিয়ত এমন করেই ওকে পড়াতে হয়। তো যাই হোক, সবাই আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন। তো আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে ভিডিওতে ছোট্ট একটি লাইক দেবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।